বাস্তব বোঝার আগে ছিল উত্তেজনা। নতুন বাড়ি, নতুন রাজ্য, নিজের দেশের গল্প জানার চেষ্টা। এতদিন ধরে সেটাই দেখছিলেন আপনারা। আমি তো ক্যামেরাই বন্ধ করতে পারছি না। হ্যাঁ, আমাকে তো আসছি। কিন্তু এর পরে অনেকগুলো প্রশ্ন উঠে আসে যখন চোখের সামনে থেকে ধুলোগুলো সরতে থাকে। এখানে মানুষ হাঁটবে না গরু হাঁটবে না অটো যাবে না বাইক যাবে? গুগল আমাদেরকে একটা সরু গলি দেখায়, এমন গলি যে সেখান থেকে গাড়ি যাওয়া যায় না। আমরা গাড়ি ঢুকিয়ে লিটারালি ফেসে গেছিলাম। এখানে হবে না মোটো, প্রচুর ভিড়। চল একটু ফাঁকা হয়েছে। জলদি দাঁড়ি 2 মিনিট দাঁড়িয়ে যায়, এদেরকে যেতে দে। 6টা মাস কেটে গেল আমরা আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরেছি। প্রথম উত্তেজনা আর বাড়ি ফেরার আনন্দের পর এখন কি পারছি এই পরিবর্তনকে মানিয়ে নিতে? 4টে বছর ওই দেশে কাটিয়ে এই দেশে কি কোনো অসুবিধে হচ্ছে না আমাদের? যা ভেবে এসেছিলাম, যা চেয়েছিলাম, তাই কি পেলাম? অনেকগুলো প্রশ্ন রয়ে যায়, অনেক তফাৎ, তুলনা চোখের সামনে ভেসে ওঠে। অনেক কিছু পাল্টে গেছে, জায়গা পাল্টেছে, পরিবেশ পাল্টেছে, এবং তার সাথে আমরাও হয়তো কোথাও পাল্টে গেছি। পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া এক জিনিস, কিন্তু সেই পরিবর্তনকে সহ্য করে মানিয়ে নেওয়া একেবারে আলাদা একটি বিষয়। রাজস্থানে আমাদের নতুন বাড়িটা গুছিয়ে নেওয়ার সময় অনেক অসুবিধে হওয়া সত্ত্বেও দিক্কত ক্যা হে বলে মানিয়ে তো নিলাম। কিন্তু এই রাজস্থানেই যখন দেশে ফেরার পরে প্রথম ভ্রমণ গল্প বলতে বেরোলাম, না চাইতেও অনেক বাধা ও বিপত্তির সম্মুখীন হলাম। এতদিন বেশিরভাগটাই আপনাদের নিজের দেশের ভালোগুলোই দেখাচ্ছিলাম, কিন্তু আসল গল্পটা জানলে বুঝবেন অনেক কিছুই আমাদের সহ্য ক্ষমতাকে ছাড়িয়ে গেছিল। গল্প দেখাবার সময় নিজের দেশের খামতে কি করে দেখাই বলুন? কিন্তু এই রোড ট্রিপটা শেষ হতে হতে মনে হলো সত্যিটাও দেখাবার দরকার। যে অসুবিধার সম্মুখীন হয়েছি সেটাও জানানোর প্রয়োজন আছে বই কি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমেরিকা গিয়ে বলেছিলাম যে আমরা পরিবর্তনকে ভয় না পেয়ে ঢাল বানাতে চেয়েছি। কিন্তু নিজের দেশে ফিরে এসে সেই একই পরিবর্তনকে কি সহ্য করতে পারছি? কোনো কি আফসোস নেই আমাদের? আসলেতে সহ্য ক্ষমতাকে মাপার কোনো মাপকাঠি নেই। বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখারও কোনো সুযোগ নেই। তাহলে এতগুলো বড় সিদ্ধান্তের পর সব কি সত্যি সার্থক হলো? কোনটাতে খুশি আর কোনটাতে আপোষ করব? এগুলো কোনোটাই প্রশ্ন নয় যে উত্তর ঠিক বা ভুল হবে। তাই আপনাদের মতামত আমাদের সাথে নাই মিলতে পারে, কিন্তু যেটা আমাদের জীবনে ঘটেছে, যেটা আমরা ঠেকে শিখেছি, সেটা অ্যাজ ইট ইজ আপনাদের সামনে রাখতে ফিরে এসেছি আমাদের এই রাজস্থান রোড ট্রিপের শেষ গন্তব্যে, ভারতের এক প্রাচীন শহর থেকে, যেখানে অনেকেই উত্তর খুঁজতে আসে। দেওয়া আর নেওয়া থেকে কোনটাকে বেছে নেবে সেটা বোঝার চেষ্টা করে। আমরাও এসেছি এই জায়গায়, আমরা দ্বিতীয়বার ফিরেছি। ফ্রম দ্য chaotic journey of our road trip to the most peaceful place we have ever been, Vacuum Adventure presents Pushkar, from a journey on road to a journey within. উত্তেজনার সাথে যে সিরিজটা শুরু করেছিলাম সেটা এবার আমাদের বাস্তবের দিকে যাচ্ছে। আমাদের গল্পের চাকা দুর্ঘটনায় ঘেরা চিত্তরগড় থেকে এবার শান্তিপূর্ণ পুষ্কারের দিকে এগোচ্ছে। আজকে চিত্তরগড় ফোর্ট দেখার পুরো অভিজ্ঞতাটা একদম একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। বাট এনিওয়েজ, এই অ্যাডভেঞ্চারের মাধ্যমে পুরো দিনটা গেল খুব ভালোভাবেই। যতটুকু যা ঘুরেছি, 2 হুইলার না থাকলে আমরা পারতাম না সেভাবে যেতে। খুব ভালোভাবে ঘুরে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। চলুন। চিত্তরগড় থেকে বেরিয়ে পুষ্কার ঢুকতে ঢুকতে বেশ রাত হলো আমাদের। এতটাই রাত যে রাতের খাবারটাও আমাদের রাস্তাতেই সারতে হলো। যেমনটা আপনাদের আগেই বললাম, এই পুষ্কার আমাদের দ্বিতীয়বার আসা।
কাল সকালে যখন পুষ্কর লেকের ধারে যাব সেখানে গিয়ে অনেক কিছুই আলোচনা করব। এখন আপাতত হোটেলটা চেক ইন করি দাঁড়ান। এই হোটেলটার নাম হলো মতি মহল, একটি হাভেলির মতন দেখতে। জানি না অফ সিজন ছিল কিনা, কিন্তু এই রুমটা আমরা কিছুটা সস্তায় পেলাম। গোআইবিবোতে ₹2000 পার নাইট দেখেই বুক করে ফেলেছিলাম। হোটেলটা বেশ ভালো, তাই লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আলমারিটা পুরো ভুতুরে মোটু। আমি তুলছি না, কোনো চান্স বল না দেখি না, কোনো চান্সই নেই। ও বন্ধ নাকি ভেতর থেকে ধরে রেখেছে নাকি রে? এসব কেন বলছি? হাত্তারি এটা খোলা যাচ্ছে না, ওটা লকড। এটা বন্ধ। ও এটা কোনো দরকার নেই। আমি আরে বন্ধ কর, এ কি তোর আবার হাত বের করে হাত ক্লাব করবে, তখন বুঝবি মজা। তুই এগুলো কেন করিস? তুই জানিস আমার মাথায় এগুলো ঘুরতে থাকবে, আমি ভয় পাবো তারপরে। না ওখানে ভূত ছিল কিনা জানি না, আসলে ভয় পাওয়ারও ক্ষমতাটুকুনিও ছিল না আমাদের। গাড়ি চালানো আমাদের দেশে চারটিখানি কথা না, তাই ভূত থাকলেও আমাদের কিছু করার ছিল না। হোটেলের নরম বিছানাটায় ঝাঁপিয়ে একটা দারুণ ঘুম দিলাম আমরা। পরের দিন সকাল হতেই আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। কোনো তাড়াহুড়ো করার জন্য নয়, আমাদের এই ব্যস্ত যাত্রাটাকে একটু থমকে দিতে। পুষ্করে এসেছি দ্বিতীয়বার, আবার কিছু চাইতে। যা সানগ্লাসটাই নিলাম না, তুইও আমারও নিস না। সানগ্লাস নেই না। না ঠিক আছে, এই ব্রিজের ওপর দিয়ে না, তাহলে এই তো আহ, আচ্ছা চল। পুষ্কর জায়গাটার সম্পর্কে আশা করি আপনাদের নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। এই জায়গাকে বলে তীর্থরাজ, দ্য কিং অফ পিলগ্রিমেজ, যার উল্লেখ পুরাণেও পাওয়া যায়। বেশিরভাগ মানুষজন এই জায়গায় আসে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। কেউ আসে পাপ ধুতে, তো কেউ আসে কিছু না কিছু চাইতে। কেউ আসে ধ্যান করতে, তো কেউ আসে সব কিছু ছেড়ে এক আলাদাই জীবনযাপন করতে। জায়গাটা একটা, কিন্তু উদ্দেশ্য আলাদা আলাদা। তবে আমরা এখানে এর মধ্যে কোনোটাই করতে আসিনি। আমরা এসেছিলাম একটি অন্য কারণে। যেমনটা গল্পের শুরু থেকেই বলে আসছি যে আমরা পুষ্কর এসেছি দ্বিতীয়বার। প্রথম এসেছিলাম দেশ ছেড়ে বিদেশে যাওয়ার আগে। গণ্ডি পেরিয়ে প্রথমবার বাইরের দেশে থাকা মানে একটি বড় সিদ্ধান্তের মুখে দাঁড়ানো। তখন জানতাম না যে এই জায়গায় আবার ফিরতে হবে। দেশে ফিরে আসার পরেও নতুন করে আবার কিছু চাইতে হবে। অনেকেই মনে করেন হয়তো যারা বিদেশ থেকে ফেরে না তারা টাকা পয়সা বা ডলারের লোভ ছেড়ে আসতে পারে না। আজকে অনেকের এই ভুল ধারণাটা আমরা চিরকালের জন্যে ভাঙতে চলেছি, এবং সেই উত্তর দেওয়ার সাহস আমরা রাখছি কারণ আমরা ফিরে এসে তারপর যুক্তিগুলো আপনাদের সামনে রাখতে চলেছি। বিদেশে থাকাকালীন এই ভিডিওটা তৈরি করিনি, কিন্তু ফেরার পরেও আরও 6টা মাস লেগেছে আমাদের আসল কারণগুলো বুঝতে। কেন অনেকে ফিরতে চাইলেও ফিরতে পারে না সেই ব্যাপারগুলো জানতে। সত্যি কথা বলতে এই কারণগুলোর পেছনে টাকা পয়সার ভূমিকা খুবই নগণ্য। এর ঊর্ধ্বে আরও অনেক সমস্যা আছে যেগুলো আমরা এগোতে এগোতে বলতে থাকব। আপনারা আমেরিকার কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন বিদেশের শান্ত পরিবেশ, কড়া অনুশাসন এবং একটা অটোমেটেড সিস্টেম যেখানে সব কিছুই ঘড়ির কাঁটার মতন নিজে নিজেই হয়ে চলেছে। সেই নিয়মগুলোতে থাকতে থাকতে মানুষের অভ্যাস পাল্টে যায়। সেখান থেকে দেশে ফেরার কথা ভাবা মানে নিজের মস্তিষ্ক আর ইন্দ্রিয়গুলোকে নতুন করে ঝালিয়ে তোলা, এবং এটা করতে অনেকে রাজি না হওয়াটাই স্বাভাবিক। যদিও আমরা বলে থাকি মন যেখানে ঘরও সেখানে, কিন্তু ফেরার পথে অনেক ছোটোখাটো হোঁচট আছে যেগুলো বড়ই বাস্তব। এতদিন খারাপগুলোকে এডিট করে বাদ দিয়ে শুধু ভালোগুলোই দেখিয়েছি আপনাদের, কিন্তু এবার পুষ্করের মতন একটি শান্তিপূর্ণ আর পবিত্র জায়গা থেকে এইটুকুনি রিয়েলাইজ করেছি যে সত্যিটাও দেখানো উচিত। আমাদের চ্যানেলের মাধ্যমে বাস্তবটাও তুলে ধরা উচিত। কেন প্রবাসীরা ফেরার আগে 10 বার ভাবে, তার যথেষ্ট কারণ আছে, এবং সেই কারণগুলো আমাদের চোখের সামনেই রাখা আছে, যেগুলো থেকে পর্দা সরালেই আমরা এক এক করে দেখতে পাবো। শুরু করি তাহলে প্রথম থেকে।
যে কোনো প্রাণীর বেঁচে থাকতে দুটো খুব বেসিক জিনিসের প্রয়োজন পড়ে, জল আর বাতাস। এতে নতুন কিছু নেই। বিদেশ আর দেশ দুই জায়গাতেই এটা পাওয়া যায়। কিন্তু পার্থক্যটা হলো, বিদেশে যেই পরিষ্কার জল আমরা রান্নাঘরের নল থেকেই পেয়ে যেতাম, এখানে খাওয়ার জল পেতে গেলে খরচা করতে হয় এই জিনিসটায়, একটি আরও ফিল্টার সিস্টেম, যেটা মেনটেন করাটাও খরচা সাপেক্ষ ব্যাপার। 6 মাস ছাড়া ছাড়া ফিল্টার পাল্টানো, সে আরেক গল্প। এটা তো নয় একটা ফিল্টার সিস্টেম লাগিয়ে সলিউশন পাওয়া গেল, কিন্তু বাতাস, যেই বাতাসে আমরা নিঃশ্বাস নিই, সেটার কথা তো ছেড়েই দিন। 2 দিন আগেই আমাদের দেশের রাজধানীর কী অবস্থা ছিল আমরা সবাই জানি। আজও কোনো সলিউশন বেরোয়নি তার, এবং সেই বেসিক নিডের জন্যেও সাধারণ মানুষকে কিনতে হয়েছে এয়ার পিউরিফায়ার সিস্টেম। কিন্তু সেটা নিয়ে রাস্তাঘাটে চলবেন কি করে? আমরা আমাদের দেশকে ট্যাক্সও দিচ্ছি, কিন্তু বেসিক নিডগুলো পর্যন্ত পাচ্ছি না। এর জন্য কাকে ধরব? সবাই বলবে গভর্নমেন্ট কিছু করছে না, কিন্তু গভর্নমেন্ট মানে কি? আমাদেরই রিপ্রেজেন্টেটিভ, তাই না? ব্যাপারটা খুবই বেসিক, চোখের সামনে আছে, তাও আমরা দেখতে চাই না। এর সমাধান গোটা দেশ একসাথে না চাইলে কোনো দিনই শুধরাবে না। তাই এবার চলুন পরের কারণটার দিকে যাই, না হলে গল্পটা এগোবে না। এর পরের কারণটার সম্মুখীন আমরা তখন হলাম যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোলাম। চলো লেটস গো। এবং এখন চাইলে সাউন্ডটা কম করতে পারেন, নাহলে কানে তালা পড়তে পারে। সুপার কেওটিক। থাক, অন থাক। कुछ भी It's not the road, it's the people who are dangerous. আমি তাও এই দেশে গাড়ি চালাতে শিখেছি বলে পারছি, কিন্তু সুস্মিতা, ও গাড়িটা আমেরিকাতে গিয়ে শিখেছিল, তাই ফিরে আসার পর হাত তুলে দিল। সেখানে গাড়ি চালানো মানে ছিল একেবারে জলভাত, নিয়ম কানুন দিয়ে সাজানো গোছানো। এই যে স্পিড লিমিট 25 হয়ে গেল, এবার একদম সিটির ভেতর ঢুকে যাচ্ছে, আশেপাশে রেসিডেন্সিয়াল বিল্ডিংস শুরু হয়ে গেছে। কিন্তু এখানে সেটা একটি যুদ্ধে নামার মতন। যুদ্ধ শুধু অন্য গাড়ির সাথে না, যুদ্ধ এনাদের সাথেও। এখানে গরু হয়ে চলতে হয়, গরু ইজ দ্য মার্গদর্শক। তাই ফিরে আসার পর সুস্মিতার গাড়ি চালানোটা প্রায় চুকেই গেছে। যতক্ষণ আমরা হাইওয়েতে থাকি ততক্ষণ শান্তি, যেই কোনো শহরে ঢুকলাম ব্যাস গন্ডগোল শুরু। এখানে মানুষ হাঁটবে না, গরু হাঁটবে না, অটো যাবে না, বাইক যাবে। জায়গা বলতে নর্থ কলকাতার গলি থেকেও কম। হর্নের আওয়াজ ছাড়া একটা মুহূর্তও কাটে না। যা বিদেশে শোনাই যায় না, এখানে সেটাই নিয়ম। তবে যেখানে লোকজনের ভিড় বেশি, এই কেয়স তৈরি হতে বাধ্য। আর এখানেই আসে আমাদের তৃতীয় পার্থক্য। কিছু বলার আগে কটা লাইভ ফুটেজ দেখাতে চাই আপনাদের। দাঁড়িয়ে 2 মিনিট দাঁড়িয়ে যায়, এদেরকে যেতে দে। ও বাবা, মুভিং ডাউনের লাইন দেয়। এখানে হবে না মোটো, প্রচুর ভিড়। ভেবে দেখুন, শুধুমাত্র ঘুরতে এসে এত কম্পিটিশন, কে আগে দেখবে আর কে পরে, সেই নিয়েও যুদ্ধ হয়ে চলেছে। তাহলে ভাবুন, চাকরি, স্কুল কলেজে অ্যাডমিশন, শপিং, বাজার ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনাদের আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যারা এই কম্পিটিশন থেকে বেরিয়ে একবার বিদেশের খোলা আকাশের মধ্যে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে, তারা কিসের জন্য ফিরবে? লোকে বলে জনসংখ্যা বেশি তাই কম্পিটিশনও বেশি, কিন্তু আমরা বলবো এটা একটা অভ্যাস। যেখানে তাড়াহুড়ো করার দরকারও নেই, সেখানেও ঠেলাঠেলি আর লাইন কেটে এগিয়ে যাওয়ার প্রবণতা। এর জন্য কাকে দোষ দেব? গভর্নমেন্টকে নাকি নিজেদের অভ্যাসকে? সত্যি কথা বলতে, এই দেশে থাকাকালীন আমরাও হয়তো একই কাজ করতাম, কোনোদিনও ভেবেই দেখিনি।
কিন্তু বিদেশে বেশ কিছু বছর কাটালেই স্বাভাবিক আর অস্বাভাবিকের পরিভাষা উলটপালট হয়ে যায়, আর তখনই পার্থক্যগুলো বেশি করে চোখে পড়ে। আমাদের চোখ দিয়ে দেখলে আশা করি আপনারাও বুঝতে পারবেন। এই ব্যাপারগুলো বাড়িতে থেকে বোঝা দেয়। আমাদের এই যাত্রায় অনেক স্মৃতি ফিরে এলো, অনেক কিছু ভুলে গেছিলাম, মনে পড়ে গেল। এ তো মাত্র কয়েকটা কারণ বললাম আপনাদের, এরকম আরও কত আছে। যেমন ধরুন, নিজের পার্সোনাল স্পেস বলে কিছু না থাকা, যেটা বিদেশের একটি নিয়ম, সেটা এখানে জানলা দিয়ে ফেলে দেওয়া। অফিসের কাজ আর ফ্যামিলি টাইমের মধ্যে কোনো সীমারেখা না থাকা। রাত 9টার সময়ও হোয়াটসঅ্যাপ বেজে ওঠা আর কাজের আপডেট চাওয়া। এগুলো নতুন কিছু নয়, আমরা দিনের পর দিন করে আসছি, অ্যান্ড এটাকেই স্বাভাবিক বলে মনে করছি। আমাদের থেকে আরও যাদের অভিজ্ঞতা বেশি, তারা হয়তো আরও অনেক কিছু বলতে পারত। আর এই সবেরই মাঝখানে এবার আসে আসল প্রশ্ন, আমাদের ফিরে আসাটা কি সত্যি সার্থক হলো? অনেকেই হয়তো বলবে, এই সমস্যাগুলো আর নতুন কি? এই দেশেই যখন জন্মেছি, আমরা কি এসব জানতাম না? তাহলে এলাম কেন? কিন্তু বিশ্বাস করুন, পরিবেশ পাল্টালে অভ্যাস পাল্টাতে বাধ্য। তবে এত কিছুর মাঝখানেও নিজের দেশে এমন কিছু পাওয়া যায় যেটা বিদেশে হাজার খুঁজলেও পাওয়া যায় না, যেটা আমরা পুষ্কার আসার আগেই চিত্তরগড়েই পেয়ে গেছিলাম। কী জিনিস দেখুন তাহলে। আজকে চিত্তরগড় ফোর্ট দেখার পুরো অভিজ্ঞতাটা একদম একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো একদম শুরুতে তো আপনাদেরকে দেখালামই যে রাস্তায় এত জ্যাম ছিল, প্রায় 2-3 কিলোমিটার লম্বা জ্যাম। সেইটা ডিরুট করতে গিয়ে গুগল আমাদেরকে একটা সরু গলি দেখায়, এমন গলি যে সেখান থেকে গাড়ি যাওয়া যায় না। আমরা গাড়ি ঢুকিয়ে লিটারালি ফেসে গেছিলাম। সে কোনো মতে অনেকের হেল্প নিয়ে কোনো মতে গাড়িকে পুরো সরু গলি দিয়ে রিভার্স করে বার করতে হয়েছিল, এবং করে ফাইনালি আমরা গাড়িটাকে সাইড করে ডিসাইড করেছিলাম যে মানে আমরা বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। কিন্তু এখানে লোকেরা এত ভালো, কেউ কিন্তু রাগলো না যে গাড়ি নিয়ে কেন ঢুকেছি বা হ্যাঁ, কিছু। উল্টে আমি রেগে গেছিলাম। বেসিক্যালি আমি মানে দেখছি যে কেউ দাঁড়াচ্ছে না, এদিক ওদিক থেকে স্কুটার আসছে, আমি উল্টে রেগে গেছিলাম ওদের উপরে। কিন্তু সত্যি অনেস্টলি বলছি, আমি অনেক জায়গাতে এরকম হয়েছে বা আমাদের নিজেদের জায়গাতেও এরকম হয়েছে, যদি একটু আমি গলা চড়িয়ে কথা বলেছি সেটা একদম ঝগড়ায় পরিণত হয়ে গেছে, বিকজ অপরজনও ইকুয়ালি তেড়ে ফুড়ে এসে সাংঘাতিক পরিস্থিতি। কিন্তু এইখানে আমি রেগে যাওয়ার পরেও দে ওয়ার সো পোলাইট, এবং ওরা বুঝতে পারছে যে আমিও ফেসে গেছি গাড়িটাকে নিয়ে। প্রায় 4-5টা লোক এসে ওরা হেল্প করলো আমাদের গাড়িটাকে ব্যাক করে বার করতে। সেটা তো একটা পর্ব গেল, গাড়িটা বার করে নিলাম। এবার আমি আর মৌসাম বুঝতে পারছি না কি করব। রাস্তাতে এমনি র্যান্ডম একটা লোককে জিজ্ঞেস করলাম যে বাইক রেন্ট পাওয়া যাবে কিনা। সঙ্গে সঙ্গে আরেকটা লোক এলো, এসে বলছে হ্যাঁ আমার অ্যাক্টিভা আছে, নিয়ে যাও। এবার আমরাও বুঝতে পারছি না যে বিলিভ করবো কিনা, স্ক্যাম কিনা, অমুক তুসুক। পরে বুঝলাম যে ওটা কোনো রেন্টাল নয়, ও জাস্ট নিজের অ্যাক্টিভাই দিয়ে দিয়েছে আমাদেরকে, জাস্ট বিশ্বাস করে দিয়ে দিল। আমাদের গাড়িটা পার্ক করা ছিল, ফোন নাম্বার নিল, দিয়ে দিল। আমরা পুরো ঘুরে এসে তারপরে ওকে হ্যান্ড ওভার করলাম। এত সরল সহজ মানুষ, তারা এসে আমাদেরকে বলছে গাড়ি যা কিছু হয়ে যাক, তোমরা নিজেরা সুস্থ আছো তো? আমার যাওয়ার সময় তো বলেছে নিজেরা সুস্থ থেকে ঘুরে এসো। গেলাম ওর সামনে। তারপরে মৌসাম ওখান থেকে নেমে ড্রোন বার করেছে, ড্রোন ফুটেজ নেবে করে। সেইটা দেখে ওদের কি এক্সাইটমেন্ট, সে কি প্রশ্ন, মানে একদম বাচ্চাদের মতন, অত বড় বড় অতগুলো লোক বাচ্চাদের মতো এসে ওকে ছেকে ধরেছে, দিয়ে কত প্রশ্ন, কি এক্সাইটেড হয়ে গেছে ওরা ড্রোন দেখে। তো যাই হোক, আমাদেরকে আবার ওখানে বসিয়ে চা খাওয়ালো বাড়ির সামনে। আমাকে বললো বাথরুম ইউজ করার হলে, মানে এত আন্তরিক। আমি তাই ভাবলাম যে যদি আমরা ভুল করে ওই গলিটাতে না ঢুকতাম, গাড়িটা না ফাঁসতো, তাহলে আমরা এই অপশনটাও ভাবতাম না। আর এটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। চিত্তরগড় 2 হুইলারে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের লাভ হয়েছে। যেরকম ভিড় ছিল আজকে, আমরা গাড়ি নিয়ে গেলে পৌঁছেও আমরা খুব একটা ভালো করে ঘুরতে পারতাম না ফ্র্যাঙ্কলি। এই আন্তরিকতা নিজের দেশ ছাড়ার কোথায় পাবেন? বিপদে পড়লে অচেনা অজানা মানুষ নিজে থেকে আর কোন দেশে ছুটে আসবে? তাই বলবো, সার্থক হলো। ফিরে আসা 100 বার সার্থক হলো, এবং আবার সুযোগ দিলে আমরা একই সিদ্ধান্ত বারবার নেব। তাই পুষ্কারে আমরা কোনো দোনামোনা নিয়ে আসিনি, এসেছিলাম শুধুমাত্র একটু সাহস চাইতে। যাই অসুবিধেতে আমরা পড়ছি সেটা সামলে নেওয়ার সাহস,
পরিবর্তনকে আবার ঢাল বানিয়ে নেওয়ার ক্ষমতা। আসলে ব্যাপারটা কি বলুন তো, ফিরে আসাটা কোন দেশ ভালো সেই তর্কে নয়, বরং আমরা কোথায় বেশি সুখী সেই খোঁজে। আমরা কোথায় থাকলে আনন্দ আর শান্তি দুটোই পাবো সেই উত্তরে। এই বিশৃঙ্খলা, এই ভিড়ভাট্টা সবটাই আসলে একটি খেসারতের মতন, যে যেটা বেছে নেবে তার ততটা মূল্য। তাই যা প্রথমে বলেছিলাম আবার তাই বলবো, বিদেশ ছেড়ে ফিরে আসার কোনো সঠিক উত্তর নেই। কে কতটা ঠিক আর কে কতটা ভুল তারও কোনো মাপকাঠি নেই। যার যেটাতে আনন্দ সে তারই মূল্য দেবে, যার যেমন পরিস্থিতি সে সেই মতনই চলবে। গোটা গল্পটা ধরে শুধু কটাক্ষই করে গেলাম, কিন্তু দেশে ফেরার পর রাজস্থান আমাদের প্রথম ঠিকানা দিল। তাই কটাক্ষ করে থাকলেও এই রাজ্যের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং গল্পের এই সেকশনটা রাজস্থান, এটা তোমার জন্য। सोनारी धरती है जठ चांदी आसमां रंग रंगीला रस भरियो मारो प्यारा राजस्थान प्यारो केसरिया बालम जोड़ीरा डोला केसरिया बालम ओ जोड़ीरा डोला आओ नी पधारो मारे देश आओ नी पधारो मारे देश केसरिया बालम ते आवो नी मारू तारे देश में तो उपजे तीन रतन मारू तारे देश में तो उपजे तीन रतन एक डोलो एक मारवर तीजो कसुमन रंग तीजो कसुमन रंग केसरिया बालम ओ जोड़ीरा डोला केसरिया बालम ओ जोड़ीरा डोला ओ आओ नी पधारो मारे देश आओ नी पधारो मारे देश साजन साजन চলুন এবার আমাদের এই রোড ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। এর পরের গল্পে আমাদের পাবেন আবার একটি নতুন গন্তব্যে, কিন্তু এবার আমাদের পরিবারের সাথে। অনেক চাওয়া পাওয়া নিয়ে ফিরেছি, সেইগুলোকেই এক এক করে পূর্ণ করছি। পারলে ভিডিওটা শেয়ার করে দিন তাদের সাথে যারা ফেরার চেষ্টায় আছে, যাতে তারা উত্তেজনা কাটিয়ে বাস্তবটা জানতে পারে। আমরা ফিরবো শিগগিরই পরের গল্পের সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাজার সমস্যার মধ্যেও আনন্দে থাকার চেষ্টা করবেন। গুড বাই। नी पधारो